তো চলো শুরু করি। আমরা প্রথমে লবণ কাকে বলে একটু জেনে নিই। লক্ষ্য করো, অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। আসলে এই সংজ্ঞাটা থেকে কতটুকু পরিষ্কার হয়েছে জানি না, তবে উদাহরণটা দিলে আমার মনে হয় তুমি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখো, অ্যাসিডের প্রতিস্থাপনীয়, এটা অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু একটা ধাতু জিঙ্ক, ধাতুর ন্যায় বা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। জিঙ্ক HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই জায়গাটা দখল করেছে, করে যে যৌগটা উৎপন্ন করেছে তাকে লবণ বলে। এটা হচ্ছে পূর্ণভাবে প্রতিস্থাপিত। আবার দেখো, সোডিয়াম সালফিউরিক অ্যাসিড থেকে একটি মাত্র হাইড্রোজেনকে সরিয়েছে, অর্থাৎ এইখানে আংশিকভাবে প্রতিস্থাপিত হয়েছে এবং যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফেট। সুতরাং এটা হচ্ছে লবণ। ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, অ্যামোনিয়াম একটি ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই স্থান দখল করে যে যৌগ উৎপন্ন করেছে সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। সুতরাং অ্যামোনিয়াম নাইট্রেট একটি লবণ। এটা গেল পূর্ণ প্রতিস্থাপন। এবার আংশিকভাবে প্রতিস্থাপিত দেখো, ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক অ্যামোনিয়া, এইটা কার্বনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করেছে আংশিক, অর্থাৎ আংশিকভাবে প্রতিস্থাপিত করে যে যৌগ উৎপন্ন করেছে সেই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। সুতরাং এটা একটা লবণ। লবণের সংজ্ঞাটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। চলো এবার আমরা চোখে দেখে কিভাবে লবণ শনাক্ত করা যায় সেটা জানি। আমার পূর্বের ক্লাস থেকে তোমরা জেনেছিলে যে প্রত্যেকটা যৌগের দুটো অংশ থাকে, ঠিক লবণেরও দুইটা অংশ, একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ। ধনাত্মক অংশ বসে হাতের বাম পাশে আর ঋণাত্মক অংশ বসবে হাতের ডান পাশে। এখন ধনাত্মক অংশ কি আর ঋণাত্মক অংশ কি চলো দেখি। লবণের ধনাত্মক অংশ হিসেবে থাকবে যে কোনো ধাতু বা ধনাত্মক মূলক, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি ইত্যাদি যে কোনো ধাতু, অথবা ধনাত্মক মূলক অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম। তাহলে এই ধনাত্মক অংশগুলো আসে থেকে ক্ষার থেকে, ক্ষারক থেকে। এই জন্য আমরা এই অংশটাকে বলতে পারি ক্ষারীয় মূলক। তাহলে লবণের ধনাত্মক অংশকে কি বলে? ক্ষারীয় মূলক। মাথায় রেখো। লবণের ঋণাত্মক অংশ হিসাবে থাকবে অধাতু বা ঋণাত্মক মূলক, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার অধাতু ঋণাত্মক মৌল, বা সালফেট, কার্বনেট, নাইট্রেট, সালফাইড, থায়োসালফাইড, ক্লোরেট, পারক্লোরেট, ডাইক্রোমেট ইত্যাদি ইত্যাদি যে কোনো মূলক। আর এই অংশটা আসে কোথা থেকে বলতো? এই অংশটা আসে অ্যাসিড থেকে। এই জন্য লবণের ঋণাত্মক অংশ অ্যাসিড থেকে আসে বলে একে অম্লীয় মূলকও বলা হয়। তাহলে লবণ কি নিয়ে গঠিত? ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক দিয়ে। ক্ষারীয় মূলক আসে ক্ষার বা ক্ষারক থেকে, অম্লীয় মূলক আসে অম্ল থেকে। আসো এবার দেখি লবণ গঠন করি। তাহলে ধনাত্মক অংশ হিসাবে আমি একটা ধাতু নিলাম সোডিয়াম, আর ঋণাত্মক অংশ হিসাবে আমি একটা মৌল নিলাম ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের মধ্যে যোজনীর বিনিময় হয়ে গেলে নামটা হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিভাবে তুমি বলবে? প্রথমে ধনাত্মক অংশের নাম বলবে, এরপর ঋণাত্মক অংশের শব্দমূল, অর্থাৎ ঋণাত্মক শব্দমূল। ঋণাত্মক অংশ কি? ক্লোরিন। ক্লোরিনের শব্দমূল কি? ক্লোরো। ক্লোরো যোগ আইড। তাহলে ধনাত্মক অংশ যোগ ঋণাত্মক শব্দমূল যোগ আইড। এবার চলো একসাথে বলি, সোডিয়াম ক্লোরাইড। ঠিক সেরকম ভাবে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, জিঙ্ক ব্রোমাইড, জিঙ্ক আয়োডাইড, জিঙ্ক সালফাইড, এভাবে করে
দ্বিমৌল লবণ যখন গঠিত হয় তখন ধনাত্মক অংশ যোগ ঋণাত্মক শব্দমূল যোগ আইন ব্যবহার করে লবণের নামকরণ করবে। আর যদি মূলক ঋণাত্মক অংশ হিসাবে ব্যবহৃত হয়, যেমন আমরা ধাতু নিলাম বা ক্ষারীয় মূলক নিলাম জিঙ্ক, এর সাথে ঋণাত্মক অংশ হিসাবে নিলাম সালফেট, এদের মধ্যে যোজনের বিনিময় হলে সংকেতটা ZnSO4 হয়, যেহেতু দুইজনের যোজনই এক। এখন নাম কিভাবে বলবে? এটা খুব সিম্পল। প্রথমে ধনাত্মক অংশের নাম বলবে, এরপর ঋণাত্মক অংশের নাম বলবে। ধনাত্মক অংশের নাম কি? জিঙ্ক। ঋণাত্মক অংশের নাম সালফেট। লবণের নাম কি? জিঙ্ক সালফেট। দেখো, জিঙ্ক সালফেট, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক থায়োসালফেট। এভাবে করে তুমি যে কোনো ধাতু, ধাতব মূলক এবং অধাতু, অধাতব মূলক ডানের অংশ ডান পাশে, বামের অংশ বাম পাশে বসিয়ে তুমি লবণের নামকরণ গুলো খাতায় প্র্যাকটিস করো, খুব সহজ, শিখে ফেলতে পারবে। এবার আসলে আমরা লবণের শ্রেণী বিভাগটা শিখি। শিক্ষার্থীরা, একটি কথা তোমরা মনে রেখো, লবণের নামকরণ করা হয় কিন্তু অ্যাসিড থেকে, অর্থাৎ যে অ্যাসিড থেকে লবণ উৎপন্ন হয় সেই অ্যাসিডের নাম অনুসারে ওই লবণের নামকরণ করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের লবণকে সালফেট লবণ, নাইট্রিক অ্যাসিডের লবণকে নাইট্রেট লবণ, কার্বনিক অ্যাসিডের লবণকে কার্বনেট লবণ বলা হয়। তা আমরা এখন দেখি গঠন প্রকৃতির উপরে ভিত্তি করে মূলত লবণ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে পূর্ণ লবণ, একটি হচ্ছে অম্লীয় লবণ, একটি হচ্ছে ক্ষারীয় লবণ। তো পূর্ণ লবণ কোনটা? যদি অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে যে লবণ উৎপন্ন হয় তাকে বলা হয় পূর্ণ লবণ বা নরমাল লবণ। যেমন জিঙ্ক সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি হচ্ছে পূর্ণ লবণ, কারণ এখান থেকে হাইড্রোজেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। অম্লীয় লবণ, অম্লীয় লবণ কাকে বলে? অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফেট, দেখো এখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়নি, অর্থাৎ আংশিকভাবে প্রতিস্থাপিত হয়েছে। এই ধরনের লবণগুলোকে বলা হয় সাধারণত অম্লীয় লবণ। ক্ষারীয় লবণ কাকে বলে? ক্ষারীয় লবণটা হলো লবণ উৎপন্ন করার সময় অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া তো হবে, ওই বিক্রিয়ার সময় যে পরিমাণ অ্যাসিড ব্যবহার করা হয় তার চেয়ে যদি বেশি পরিমাণে ক্ষারক ব্যবহার করা হয় তাহলে যে লবণ উৎপন্ন হয় সেটাকে ক্ষারীয় লবণ বলে। যেমন দেখো, পটাশিয়াম, কপার হাইড্রোক্সাইড হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে কপার কার্বনেট এবং পানি উৎপন্ন করলো। এই বিক্রিয়ায় কপার হাইড্রোক্সাইড বেশি ছিল কার চেয়ে? কার্বনিক অ্যাসিডের চেয়ে। ওই কপার কার্বনেট দ্রবণের থেকে যাওয়া কপার হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্ষারকীয় কপার কার্বনেট উৎপন্ন করে। এই জন্য ক্ষারকীয় কপার কার্বনেটকে বলা হয় একটি ক্ষারীয় লবণ। এছাড়াও আরো কিছু লবণ রয়েছে, যেমন মিশ্র লবণ, যুগ্ম লবণ এবং জটিল লবণ। চলো এবার আমরা মিশ্র লবণটা কি একটু জানি। দেখো, এখানে কার্বনিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করলো। উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আরো একটি ক্ষারকের সাথে, অর্থাৎ যে লবণের সাথে একাধিক ক্ষারীয় মূলক থাকে সেই লবণগুলোকে বলা হয় মিশ্র লবণ। যেমন এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পুনরায় সোডিয়াম পটাশিয়াম কার্বনেট উৎপন্ন করলো। এই জন্য এই সোডিয়াম পটাশিয়াম কার্বনেটটাকে বলা হয় মিশ্র লবণ। এটা হচ্ছে দ্বিধাতব মিশ্র লবণ, দুইটা ধাতু রয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম। আর যদি দুইটা অম্লীয় মূলক থাকে, যেমন ধরো ক্লোরাইড একটা অম্লীয় মূলক, আবার হাইপোক্লোরাইড আরেকটা অম্লীয় মূলক, তো এই জন্য ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, যাকে তোমরা ব্লিচিং পাউডার নামে চেনো, এখানে দেখো দুইটা অম্লীয় মূলক রয়েছে, এই কারণে এটাকে বলা হয় মিশ্র লবণ, যুগ্ম লবণ।
কিছু কিছু লবণ আছে দুইটা পূর্ণ লবণের সম আণবিক মাত্রায় বিক্রিয়া করার ফলে কেলাসন প্রক্রিয়া অর্থাৎ কেলাস পানিযুক্ত লবণ উৎপন্ন হয়। এই ধরনের লবণকে বলা হয় যুগ্ম লবণ। যেমন পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের সাথে 24 অণু পানি কেলাস আকারে যুক্ত হয়ে যে লবণ গঠন করে এটাকে আমরা বলি পটাশ অ্যালাম। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24H2O, এটা হচ্ছে যুগ্ম লবণ। জটিল লবণ, জটিল লবণ দেখো দুইটা লবণের সম আণবিক মাত্রায় যুক্ত হয়েছে। একটা হচ্ছে আয়রন 2 সায়ানাইড আর একটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। এই দুইটা লবণ বিক্রিয়া করে নতুন আর একটা লবণ উৎপন্ন হয়েছে। হলেই হবে না, ওই লবণের ধর্ম যদি বিক্রিয়ক লবণ দুইটার ধর্ম থেকে পৃথক হয় তাহলে সেই লবণকে বলা হয় জটিল লবণ। মনে হয় লবণ সম্পর্কে আর তোমাদের কিছু জানার নাই, মোটামুটি চিনে গেছো লবণ কি, লবণের প্রকারভেদ এবং কিভাবে লবণের নামকরণ করতে হয়।